বিশ্বাস করো, আমি কখনো চাইনি যে আমার কোনো কথায় তোমরা কোনো দিন দুঃখ পাও। বিশ্বাস করো, আমি কখনো চাইনি আমার কথায় কারো ক্ষতি হোক। বিশ্বাস করো, আমি কখনো কারো সংসার ভাঙতে চাইনি। আমি কখনো কাউকে কেস দিতে চাইনি। যা করেছি সব আমার অপরাধ। কি করতে এসেছিলাম আর কি হয়ে গেল। তোমরা আমাকে বিশ্বাস করবে না জানি, বিশ্বাস করো। আমি ক্ষমা প্রার্থী তোমাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। বিশ্বাস করো, আমি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছি। মানে বুকের ভিতরে আমার আগুন জ্বলছে, সে আগুন আমি নিভাতে পারছি না। আমি সেই জন্য ইউটিউবটাকে ইনস্টল করে দিয়েছি। এটাই আমার লাস্ট ভিডিও। আমি আর কোনো দিন আসবো না ভিডিও লাইভ, কোনো কিছুতে আসবো না। তোমরা পারলে আমাকে ক্ষমা করে দিও প্লিজ। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। বাবা গো বাবা, আমি 2 দিন ভিডিও দেইনি, কত কিছু হয়ে গেছে ওয়াইটিতে। তো যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম সেটা হচ্ছে, জানোই তো কীরকম গরম পড়েছে। তারপর আমিও তো সেই বাইরে যাই, 8-10 ঘন্টা বাইরে থাকি। বাড়ি আসার পর এতটা ক্লান্ত হয়ে যায় শরীর, তখন আর ক্যামেরা হাতে নিয়ে ভিডিও করার মানে কোনো ইচ্ছাটুকুই, একটুও ইচ্ছা থাকে না। কিন্তু ঘরের যে কাজগুলো সেগুলো তো না করলে কেউ তো করে দিয়ে যাবে না, সেইগুলো ওই এই খিটির মিটির মাথা নিয়েই করতে হয়। মানে মন থেকে একটা কি বলবো, একটা চাঞ্চল্যকর ব্যাপার যতক্ষণ না আসে ঠিক ভিডিও করে মজা পাই না। তো যাই হোক বন্ধুরা, আজকে একটা আমি ভিডিও দেখলাম, ভিডিও নে লাইভ দেখেছি, একদম খতরনাক চ্যানেল থেকে খতরনাক লাইভ একটা আমি দেখেছি। তো সেইখানে প্রথমে তো পুরো অন্ধকার দেখলাম। আমি জানি না, বেশ কিছু পার্ট হয়তো কেটে বাদ দেওয়া হয়েছে, আমি বুঝতে পারলাম না। লাইভটা দেখলাম খুব কয়েক মিনিটের রয়েছে। ক্ষমা প্রার্থী 2 ব্যক্তি তাদের বক্তৃতা দিয়ে গেছে চোখের জলে নাকের জলে, এরকম একটা আমি ক্লিপ দেখলাম। তো তার আগে দেখলাম পুরোই অন্ধকার। আমি বলি বাবা, কি লাইভ শুধু অন্ধকার থাকবে? তারপরে দেখি না, বেরিয়েছে আমাদের গোল্ডি দিদি। গোল্ডি দিদি বলছে, আমি ক্ষমা প্রার্থী আমার জন্য, যাদের চোখের জল পড়েছে, যারা কষ্ট পেয়েছো তারা সবাই আমাকে ক্ষমা করে দাও। বলি গোল্ডি দিদি শোনো, চোর যদি চুরি করে বলে আমি সাজা নেব না, আমাকে তোমরা ক্ষমা করে দাও, তাহলে কি সেটা ক্ষমা হবে? ক্ষমা হবে না। দেখো এখানে তোমরা সবাই নোংরা, আমি ডে 1 থেকে বলে আসছি। অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাদের প্রলোভনে এসে তোমাদের কথা নিয়ে ভিডিও করেছে শুরুর থেকে, পরে তারা এসে গিয়ে বুঝেছে যে না, তোমরা কি জিনিস। বাট আমি তোমাদেরকে ডে 1 থেকেই চিনতে পেরেছি যে তোমরা কি জিনিস। মানে এখন তোমরা চিন্তা করো যে তোমরা কি করতে এসে তোমাদের কিটা হলো। মানে একটা কথাই আছে না, ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবো। একটা বড় ব্লগার, সে পরকিয়া করেই হোক বা যেভাবেই হোক বড় ব্লগার, তো সেই ভিখারি ব্লগার, তার দিদি হব আমি, তার একটা পরিচিতি ফেস রয়েছে, ফেস ভ্যালু। তো সেই দিদি হিসেবে পরিচিতি পেয়ে আমরা ওয়াইটিতে আসবো, আসার পরে একদম তেহেলকা মাচিয়ে দেব। তারপর এইভাবে যে পিছুয়াড়া নিয়ে মুখে চুনকালি লেপে দিয়ে ছুটে পালাতে হবে, এটা এরা কোনো দিনও ভাবতে পারেনি। ঠিক আছে বন্ধুরা, এটা কোনো দিন এরা ভাবতে পারেনি যে এদের এরকম পেছন নিয়ে ছুটে পালাতে হবে মুখে চুনকালি লেপে। তো যাই হোক, এবার চলে আসি বিষয়বস্তুতে। বন্ধুরা, প্রথমেই এই মহিলা ইনি বললেন যে আমি ক্ষমা প্রার্থী। ক্ষমা কার কাছে চেয়েছে? সঞ্জয়দার কাছে চেয়েছে। আচ্ছা, এদের তো বয়স বায়ো কি তাইও তো নয়, শরীরের মানে গঠন বা মুখের ভাষা বা পারিবারিক সম্বন্ধে আমরা যতটুকু জেনেছি যে বাচ্চা কাচ্চা আছে, সব কিছু মিলিয়ে যদি গড় একটা এভারেজ করি, এদের বয়স হয়তো 40 পার হয়ে গেছে। মানে এই বড়কি দিদির কথা বলছি, গোল্ডি দিদির 40 পার হয়ে গেছে। ঠিক আছে, তো সে আবার এই বয়সে এসে কি করে এরকম ন্যাকা মারা কথা বলে আমি তো বুঝতে পারি না। মানে এইটা শুধুমাত্র না ইউটিউব বলেই সম্ভব। এইটা যদি কোনো পারিবারিক সম্পর্কের মধ্যে এই রকম হতো না, মানে এমন কেলাতো, সেই কোন দিকে কেলিয়েছে আর কোন দিকে কেলায়নি এরা বুঝতেও পারতো না। বুঝতে পেরেছো? তো যাই হোক,
আমরা দূর থেকে কেলাতে তো পারবো না, মুখে তো ভাষণ দিতে পারি, তাই না? অনেক বড় বড় চোতা লিখতো, অনেক বড় বড় ভাষণ দিত, ছেড়ে কি দেওয়া যায়? আমাকেও তো লিখেছিল, প্রথমবার লেখাতে এমন দিয়েছি না, তারপর থেকে আর কমেন্ট বক্সে আসতো না। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কি বললো, হ্যাঁ, আমি সঞ্জয়দার কাছে ক্ষমা প্রার্থী, দাদার নাম করে বললো যে আমি ক্ষমা প্রার্থী, হ্যান ত্যান উঁচু ঢ্যাকগুলো অনেক কিছু বলেছে। তো এবার বলি, এদের এই 40 বছর বয়সে তার নিশ্চয়ই বুদ্ধির বিকাশ হয়েছে, তো তারা এই 22-23 বছরের মানুষের মতো ভুল কি করে করে, তাই না? ভুল কি করে করে? মানুষ যখন এরকম একটা ডিসিশন নেয়, কাউকে একটা কেসে জড়াবে, কাউকে একটা ফাঁসাবে, তো সেখানে সে প্রি প্ল্যান করে, কিভাবে করব, কোথায় যাব, কোথায় কিভাবে করলে কি হবে না হবে করে, তারপর সে ময়দানে কিন্তু নামে। এরাও কিন্তু সেইভাবেই নেমেছিল, কিন্তু এদের চাকাটা, পাশাটা বলতে পারো, এইভাবে যে একটা বেরিয়ে আসবে, এইটা এরা কখনো কিন্তু বুঝতে পারেনি। এরা ভেবেছিল ওর আঁটিঘুটি সব আমি নিয়ে নিয়েছি, এবার ও যদি আমাদের গ্রুপ থেকে বেরিয়েও যায় তাহলেও কিছু করতে পারবে না। কিন্তু এরা ভুলে গেছিল যে গ্রুপ থেকে যে বেরিয়েছে সে অ্যাকচুয়ালি একটা নর্দমার কীট, তার গায়ে অলরেডি কাদা লাগানোই আছে, তাকে কেউ দমাতে পারে না। তাকে মুখের সামনে লোক বলে যাবে তুমি পরকিয়া করো, সে হি করে হেসে দিয়ে বলবে তোমাদের যা ভাবার ভাবো। সবার কাছে এখন সবটা ক্লিয়ার হয়ে গেছে, এত প্রমাণ আমরা পেয়ে গেছি, তারপরেও সে ভাবছে, সে বলছে তোমাদের যা ভাবার ভাবো। আমি হ্যাঁ বা না কোনোটাই বলছি না, তার মানে দুটোই, হ্যাঁও নয় নাও নয়, মাঝখানেরটা কি? আর লোক জিজ্ঞেস করে না তুমি কি আমাকে ভালোবাসো, হ্যাঁ না বলে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। আর দুটোই যখন বলে না, তার মানে কি তার মনের মধ্যে কিছু কিছু আছে, হ্যাঁও বলতে পারছে না আবার নাও বলতে পারছে না। তো সেই ব্যক্তিকে ভেবেছিল এর তো এই ব্যাপারটা আমাদের কাছে রয়েছে, এ আর মুখ খুলতে পারবে না, যেখানেই মুখ খুলবে এইটা আমরা চুপকে দেব। কিন্তু এরা ভাবেনি যে সে এরকম ষাঁড়ের মতো বেরিয়ে আসবে। হ্যাঁ, ষাঁড়ের মতো বেরিয়ে এসে এইভাবে ঘাউ 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 করে বুক চিতিয়ে ঝগড়া করবে, এইটা এরা কিন্তু ভাবেনি। তো যাই হোক, তো অনেকজনের কাছে ক্ষমা চেয়েছে, ছোট বড় নির্বিশেষে সবাই তোমরা ক্ষমা করে দাও। তো আমরা ক্ষমা করার কে বস, আমরা ক্ষমা করার কে? ওই তো উপরে একজন বসে আছে, যার যতটা হিসাব হওয়ার ঠিক হয়ে যাবে। যদি তুমি কোনো ভুল করে থাকো এবং সেটার জন্য তুমি ক্ষমা প্রার্থী, এটা যদি তোমার মন থেকে গিল্টি ফিল আসে বা এটা তুমি অনুভব করছো যে আমি এটা ভুল করেছি, তাহলে ক্ষমাটা তো তোমার অনেক দিন আগেই চেয়ে নেওয়া উচিত ছিল মামনি। যখন কিনা তুমি দেখছো যে তোমাদের গ্রুপ থেকে একজন বেরিয়ে গেছে, তার মানে প্রত্যেকটা রহস্যের কিন্তু মানে পর্দাফাশ হবেই। তখনই তো নাম্বার তো ছিল আন্টিদের সবার, যাদেরকে যাদেরকে গালি দিয়েছো বা তোমার বোন দিয়েছে সেটাকে সাপোর্ট করেছো, তাদেরকে ফোন করে বলে দিলেই হতো, বা আগের থেকেই সবটা ক্লিয়ার করে ক্ষমা চেয়ে নিতে হতো যে আন্টি আমরা जोशेर বসে होश खो बैठे আর जो भी मुंह में आए बोलने लगे और उसमें बहुत मज़ा आया हम लोग को, आप लोग को गंदा गंदा गाली दे के। हाँ, तो जो भी हो गया छोटा बच्चा समझ के माफ़ कर दीजिएगा बोले एक चोता लिखे दीते हो। तो আছে না হোয়াটসঅ্যাপ নাম্বার, সমস্ত কন্ট্রোভার্সি দিদিদের আন্টিদের আছে না হোয়াটসঅ্যাপ নাম্বার, লিখে দিতে হতো একটা চোতা। তাহলেই তারা তাদের যে এই যে এখন যে হঠাৎ করে এই স্ক্রিনশটটা রিভিল হওয়ার পর যে কষ্টটা পাচ্ছে, সেই কষ্টটা অন্তত তারা পেত না। তারা ভাবতো যে হ্যাঁ ঠিক আছে, এইটা অন্য কারো কাছ থেকে আসার আগেই যে ব্যক্তি আমাদেরকে গালি দিয়েছে অন্তত তার কাছ থেকেই আমাদের কাছে কিন্তু আগেই ক্ষমাটা এসে গেছে বা ক্ষমা চেয়ে নিয়েছে, এটা একটা মনের মধ্যে কিন্তু কাজ করতো। বাট এরা ভেবেছিল ও অতদিনের পুরনো মেসেজ আছে নাকি, কবে ডিলিট হয়ে গেছে, লোকের ফোন হ্যাং হলে ডিলিট হয় না নাকি, কবে ডিলিট হয়ে গেছে। কিন্তু সবই যে থাকে গুরু, সেইটা এরা বুঝেনি। এরা ভেবেছিল হ্যাঁ আমাদের কাছেই বিরাট বড় যন্ত্র আছে, এই যন্ত্রটা মার্কেটে ছেড়ে দিলে ওর মুখটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ বাবা, তোমরা কি, তোমাদের থেকে বড় খেলাড়ি সে, বুঝতে পেরেছো? তার মুখ বন্ধ করার ক্ষমতা একমাত্র উপরওয়ালার আছে। শোনো একটা কথা বলি, তোমরা নিজেদেরকে কি হুনুটাই ভেবেছিলে, বাবা একটা বড় বলাগারে হামলোক দিদি, আমাদের বিরাট ইজ্জত, বাবা ম্যান্ডির দিদি, ম্যান্ডির দিদি,
মান্ডিকে গিফট দেয়, মান্ডিকে গিফট দেয়, মান্ডির বরকে সাইকেল কিনে দেয়। তারপরে এইভাবে নিজেদের পশ্চাৎ নিয়ে ছুটে পালাতে হবে, হ্যাঁ, একবারও ভাবেনি, একবারও ভাবেনি। ওই দু একটা কথা বলে দিয়ে ঝপাং করে ফটাং করে চলে গেছে মুখ লুকিয়ে। কেন? যখন লাইভ করে করে বড় বড় বাতেলা মারতে আসতে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলতে সবার টুটি আমার হাতে, সবাইকে আমি মাংসর পিণ্ড ছুঁড়ে ছুঁড়ে দেবো আর সবাই টুক 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 করে খাবে, তখন তো খুব একবারে মানে ওই কী বলে না, ওই জ্যাঠানি ঠাকুরানির মতো চুপ করে বসে থাকতে, খাটের মধ্যে বসে সেই মুখটাকে এমনি করে করে খুব বলতে। এখন এরকম করে ছুটে পালালে কেন? লজ্জায়, ঘেন্না, নিজের উপরে লজ্জা, ঘেন্না। মানে ভাবছি বাবা, আমাদের এই কুৎসিত চেহারাটা এদের সবার সামনে চলে এলো। এই লজ্জায় বেশিক্ষণ টিকতে পারেনি, 2 মিনিটে বইল্লা ছুটতে পালিয়ে গেছে। বাবারে, যেমন মনে হচ্ছে কত জন্ম পটি করে নাই, কামতে কামতে আধা পটি বিছানায় বেরিয়ে গেছে আর আধা পটি বাথরুমে গিয়ে ফেলেছে, এমনভাবে ছুটটা পালাই গেল। বাপ রে বাপ। এবার আসি মেজকি ম্যাডামের কাছে। বাবা, হ্যাঁ গো, তুমি যে এত বড় কথা বলছো যে আমার ব্রেড বাটার এখান থেকে আসে না, তো শুনো, আমাদেরও ব্রেড বাটার এখান থেকে আসে না, বুঝতে পেরেছো? যদি ব্রেড বাটার কারো আসে, সেটা হচ্ছে তোমার বহিন। ও এক বেলা 1 সেকেন্ড 1 মিনিট যদি ভিডিও না করে, ও না খাইতে পেয়ে মরিয়া যাবে, বুঝলো কি না? এবার বলি, তুমি বলছো ওইখানে নাকি আইলা লাইলা সাইক্লোন অনেক কিছু হয়েছে, লাইন চলে গেছে। বলি, তোমার বাড়িতে ইনভার্টার নাই? তুমি যে এত বড় বাতেলা দাও, আমি অমুক জায়গায় থাকি, আমার বর এত টাকা ইনকাম করে, আমি এত টাকা ইনকাম করি, আমাদের অনেক পয়সা, আমাদের 10 লাখ টাকা খালি যাতায়াত করাতে লাগে ইন্ডিয়া, তো তোমার ইনভার্টার কেনার পয়সা নাই? ও বাবা, তারপরেও তোমরা এত বড় বড় বাতেলা দাও আর লোককে গিফট দিয়ে বেড়াও, নিজেদের ঘরে যেই প্রয়োজনীয় জিনিস সেইগুলাই তো নাই। আমি জানি তুমি আমার ভিডিও খুব দেখো, তাই তোমাকে বলছি, মামনি, শোনো শোনো, এইসব বাদ দাও, এসব বাদ দাও, এইসব এন্টারটেন অনেক হয়েছে। এদের কাছে এন্টারটেন মানে গ্রুপে নোংরা গোংরা গসিপ করা। হ্যাঁ, এই জন্য ওরা বড় বড় ব্লগারের মাথা ধরে তাদের সাথে বন্ধুত্ব পাতিয়ে এইরকম গসিপ করে বেড়াতো, এন্টারটেন। অমামনি, এইসব আর করবে না, ঠিক আছে? এবার একটু একটু করে পয়সা জমিয়ে একটা ইনভার্টার কিনবে। অন্ধকারে কি থাকা যায়? দেখো আমার বাড়িতে এখন লাইন নেই, তা আমার লাইট জ্বলছে, ইনভার্টার আছে। আমি তোমার মতো এত বাতলা দিতে পারি না। আমি হয়তো অনেক কম টাকা ইনকাম করি, কিন্তু বাড়ির যে প্রয়োজনীয় জিনিস যেগুলো একদম হার্ড অ্যান্ড ফার্স্ট দরকার, সেইগুলো আমি আগে করি, তারপর আমি শো অফ মারাই, বুঝেছো? তো যাই হোক, যেটা বলছিলাম, এই যেমন ধরো এই যে নাইটিটা, এই নাইটিটা দেখো আমি কতদিন ধরে পরে তোমাদের সামনে ভিডিও করছি। নাইটিটা কি আমার কিছু হয়েছে? হয়নি। কিন্তু এইটা হচ্ছে এই মেজ দিদির বড় দিদির বুনু হলে কি করতো, মাসে মাসে নাইটি, মাসে মাসে নাইটি, মানে এইগুলো হচ্ছে বলে দেখানো, ফুটানি করা, ফুটানি দিখাওয়া, শো আফ, ঠিক আছে? তো আমি শো আফ করি না, যেটা প্রয়োজনীয় সেটা আগে ঘরে নিয়ে আসি। যেমন তোমার বুনুকে এবার বলো, 4 চাকা না ম্যাচিস কাঠি কি একটা ঢুকাচ্ছে না ঘরে, ওই ঢুকাবার আগে একটা যেন ইনভার্টার কিনে, বুঝেছো? তো যাই হোক, ইনভার্টার নাই আমার এই বিদেশি চিটারের বাড়িতে, তাই অন্ধকারে একবারে সেই ঝাপসা মুখে এসেছে। আসলে ব্যাপারটা ওইটা নয় বন্ধুরা, তোমরা বোঝার চেষ্টা করো। লজ্জায় মুখ দেখাতে পারছে না যে আমরা বিদেশে থাকি, বিরাট বড় হনু, আমরা কত বাতলা দিয়েছি, এই হচ্ছে সেই হচ্ছে, আমরা ইমুক তুসুক ঢ্যাক কুলা ছাতার মাথা ব্যাং, লাস্টে এরকম চামচিকির মতো বসে আমাদেরকে সরি বলতে হবে, এইটা এরা কোনো দিন ভাবে না বন্ধুরা, কোনো দিন ভাবে না। এইরকম চামচিকির মতো দাঁত কামড়িয়ে যে এদেরকে সরি বলতে হবে, এইটা এরা কখনো ভাবে না। দেখো বন্ধুরা, কত মিল। আমাদের ম্যান্ডি যেমন ভ্যাহা, কি বলবো এটাকে, ভ্যাহাই তো বলে,
আমাদের ভাষায় মানে যে মানে যার লাজ লজ্জা নেই তাকে না বেহেয়া বলে, বয়াকার হয়াকার রয়াকার, ঠিক আছে? মানে যার লাজ লজ্জা নেই, মানে তাকে যতই বলো তার কোনো লজ্জা নেই, সে সেই কাজটাই করবে। যেমন ম্যান্ডিকে তোমরা দেখেছো, ও এই বলে এটা করব না, সরি সরি সরি, কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের কাছে ক্ষমা চেয়ে নেয়, আবার তাদেরকে তেল লাগিয়ে কাজ করে, আবার তাদেরকে কথা শোনায়, আবার তাদেরকে তেল মারে। তো এটাকে বলে হচ্ছে নির্লজ্জ বেহেয়া। তো এই 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 বাকি গ্রুপে যতগুলো মাইয়া ছিল সবগুলোই কিন্তু এই রকম, আজকের ডেটে সবটা প্রমাণিত, ঠিক আছে? তো সবগুলো নোংরা তো আমি প্রথম দিন থেকে বলে আসছি, তোমরা তো আমার কথা কেউ শূন্য না, খালি 100 জন লোক আমার ভিডিও দেখো কেন গো? আমি এরকম এদের মতো চিটিং ফাঁক করতে পারি না বলে এত সুন্দর কথা বলছি, যুক্তি দিয়ে বলছি। দেখো এরা এত ফুটানিবাজ, বলছে ইউটিউবে আমরা না থাকলেও আমাদের সব চলে যাবে, আর অথচ ইউটিউবে আসে সবারই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে বন্ধুত্ব করে, তারপরে চিটিং ফাঁক করে একটা চিট ফান্ড করে, চিট ফান্ড না গ্রুপ ফান্ড করে, গ্রুপ ফান্ডে এইসব নোংরা কেচ্ছা কেলেঙ্কারি করে সেইগুলো আবার একে ওকে চারিদিকে বিলিয়ে বেড়ায়। তারপরে যখন সব বিলানো কমপ্লিট হয়ে যায় তখন বলে সরি, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। বুঝতে পারছো কত বড় এরা চিচিং ফাঁক? বুঝতে পারছো? মানে এদের এত বড় চিচিং ফাঁক মানে সে বলে বোঝানো যাবে না। বাকিটা তোমরা বুঝে লাও, আর আমি বলতে পারছি না বন্ধুরা। তো বন্ধুরা আসবে ম্যান্ডের ভিডিও নিয়ে আসবো, তো এটা একটু কমপ্লিট করে দিই। সেটা হচ্ছে মানে চিন্তা করো, এরা যদি সত্যি গিল্টি ফিল করতো তাহলে ইগোটাকে সরিয়ে সবার সাথে যোগাযোগ করে ক্ষমা চেয়ে নিত, বা প্রথম যে লাইভ করেছিল সেখানেই ক্ষমা চেয়ে নিয়ে মিটিয়ে নিত ব্যাপারটা, যে হ্যাঁ তোকে আমরা খেতে ডাকিনি বা আমার বাড়িতে খেতে ডাকিনি, সরি। তাহলে এত কাদা বাইরে বেরোতেও না, এত নোংরা আমাদের ওয়াইটি হতেও না। কিন্তু তারা প্রথমে কাদাগুলোকে বিলিয়েছে সবার প্লেটে প্লেটে, তারপর যখন সেই কাদাগুলো চারিদিকে ছড়িয়ে গেছে, মানে প্লেটে বাটা বন্ধ হয়ে গেছে, তখন গিয়ে কিন্তু এই রকম একটা কথা ওরা বলছে যে আমরা ক্ষমা প্রার্থী, তাই না? তো যাই হোক, যার যে কর্ম তাকে তো সেই ফল ভোগ করতেই হবে। আর এরা ক্ষমা চেয়েছে, আমরা ক্ষমা করার কে, তাই না? কারো চোখের জল, কারো মানে ফ্যামিলিকে অসুবিধের মধ্যে ফেলে দেওয়া, যেমন আমি হাটদার কথা বলছি, তার বাড়িতে যখন ওইরকম একটা চিঠি যায়, তো স্বাভাবিকভাবেই মধ্যবিত্ত পরিবারে একটা ছেলের নামে যদি এরকম কোনো কেস হয়, তো তার ফ্যামিলির ওপরে কি যায় সেটা আশা করি তোমরা বুঝতেই পারছো। তো সবটা মিলিয়ে এরা যতটা করেছে তার ফল তো ভোগ করতেই হবে, বাকি সবই ঈশ্বরের হাতে। আমরা কাউকে অভিশাপ দেওয়ার কেউ নয়। তবে একটা কথাই বলবো, এদের আমার মনে হয় এদের যে শিক্ষাটা হয়েছে সেটা অনেকটা কম হয়েছে, আরও একটু বেশি শিক্ষা হওয়া উচিত ছিল। তার কারণ এদের যে উদ্ধত্ত বা এরা যেইভাবে নাচানাচি করছিল এবং প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নাচাচ্ছিল, এদের আরও কড়াভাবে এদের কিন্তু মুখটা থুবড়ে পড়া উচিত ছিল। তার কারণ বন্ধুরা, এখানে আমরা ভিডিও করি, টুকটাক টুকটাক ইনকাম হয়, টুকটাক, ঠিক আছে? এই নিয়ে যে জল হাঁড়িয়ে বসিয়ে ভাত চাল তোলার জন্য ভিডিও করতেই হবে, দেখো বন্ধুরা ভাত হাঁড়ি বসিয়ে দিয়েছি চাল কিনতে আছি, তো সেরকমটা নয়। ভগবানের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় বিশ্বাস করো আজও পথে চলছি, আগামী দিনেও চলবো। এরকম একটা লড়াই, এরকম একটা মাইন্ডসেট সবসময় মনের মধ্যে রয়েছে এবং করে যাচ্ছি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। তো সেই জায়গা থেকে যে ইউটিউবে ভিডিও না করলে খেতে পাবো না সেরকমটা নয়, তবুও আশা একটা এন্টারটেনমেন্ট। হ্যাঁ, এই যে বলছে না ওদের এন্টারটেনমেন্টের জন্য আসতো, হ্যাঁ আমাদেরও এটা এন্টারটেনমেন্ট। এই এদের কুৎসিত নোংরা মুখগুলোকে টেনে টেনে নিয়ে আসা। আজকের ডেটে তোমরা দেখো, আজ থেকে 5 বছর আগে তোমরা চলে যাও, তখন কিন্তু এত কন্ট্রোভার্সি ছিল না। তার কারণ সেই কারণেই কিন্তু বড় বড় চ্যানেলগুলি বাতলাবাজি মিথ্যে কথা বলে বলে দিন রাত তাদের
চ্যানেল গ্রো করেছে এবং মানুষের ইমোশন নিয়ে খেলেছে। আর আজকের ডেটে প্রত্যেকটা জোনেই কিন্তু কন্ট্রোভার্সি হচ্ছে। সেই কারণে এই নোংরা মুখগুলোর পর্দা ফাঁস হচ্ছে, ব্লগারদের পর্দা ফাঁস হচ্ছে। তো তাতে করে যে সমস্ত ভিউয়ার্স তাদের চোখ খুলে যাচ্ছে, এটাই একটা ভালো কাজ হচ্ছে, ঠিক আছে। তো এই নোংরাগুলোর মুখ খোলা বা এই নোংরাগুলোর চরিত্র ফাঁস হওয়াটা অনেকটাই দরকার ছিল। মানে ভাবো, এরা চেনে না জানে না সেই সব মানুষকে নিয়ে এরকম একটা মানে নোংরা আলোচনার মধ্যে, নোংরা জিনিসপত্রের মধ্যে ছিল। তার মানে এরা ব্যক্তিগত জীবনে তার ফ্যামিলির সাথে বা পরিবারে কীরকমভাবে থাকে, আমার সেটাই ভেবে লজ্জা পাচ্ছে। মানে এটাই হচ্ছে ওদের আপব্রিঙ্গিং, তাই না? তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। আর দেখি 4 চাকা ঢুকে কি না, তারপর তো আবার ভিডিও আসবে, তাই না? চলো টাটা।